Hello and welcome to the video lecture on reactive intermediates in organic chemistry. Reactive intermediate বলতে কেমিস্ট্রিতে সেই ধরনের স্পিসিসদেরকে বলা হয় যাদের একটা ডেফিনিট লাইফ টাইম আছে, টিপিক্যালি ইন দ্য রেঞ্জ অফ সে গ্রেটার দেন দি মলিকুলার ভাইব্রেশন। একটা ভাইব্রেশন হতে অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁻10 সেকেন্ড সময় লাগে, 10⁻⁻10 সেকেন্ড সময় লাগে। তার তুলনায় তাদের লাইফ টাইম বেশি, কিন্তু তারা রিয়াকশান চলাকালীন রিয়াকশান মিডিয়ামের মধ্যে তৈরি হলেও ইনডেফিনিটলি স্টেবল নয়, অর্থাৎ রিয়াকশান কন্ডিশান তারা সারভাইভ করে না। তৈরি হয় কিন্তু অতি অল্পক্ষণের জন্য তারা মিডিয়ামে থাকে এবং ইভেনচুয়ালি আইদার তারা রিয়াক্ট্যান্টে ফেরত যায় আর তা না হলে প্রোডাক্টের দিকে চলে আসে। এই ধরনের স্পিসিস যাদেরকে আইসোলেট করা খুব দুষ্কর, কিন্তু তাদের একটা ডেফিনিট লাইফ টাইম আছে যেটা একটা মলিকিউলার ভাইব্রেশনের লাইফ টাইমের থেকে লঙ্গার, এবং যারা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্সনের সময় অতি অল্পক্ষণের জন্য রিয়াকশান মিডিয়ামে দেখা দেয় এবং তারপর মিলিয়ে যায়, তাদেরকে আমরা বলে থাকি রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট। এবং এই রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট অর্গানিক কম্পাউন্ডদের ক্ষেত্রে অনেকগুলো হতে পারে। তার মধ্যে আমরা 4টে রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট পড়ব এবং সেগুলো সবই হচ্ছে কার্বন বেসড রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট। এই কার্বনের উপরে নর্মালি যদি 4টে বন্ড বা 8টা ইলেকট্রন থাকে তাহলে আমরা বলি তার অক্টেট ফিল আপ হয়েছে। রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটগুলো অত্যন্ত হাই এনার্জি ট্রানজিয়েন্ট স্পিসিস এবং তাদের প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ফুল কমপ্লিমেন্ট অফ 8টা ইলেকট্রন হয় নেই, আর তা না হলে যে রিকুইজিট 4খানা বন্ড দরকার সেটা নেই। তো আমরা যে 4 রকমের রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট পড়ব, তার প্রথমটা হচ্ছে কার্বোক্যাটায়ন, যেখানে কার্বনের মাথায় ফর্মাল পজিটিভ চার্জ থাকে, 3টে বন্ড থাকে এবং 6টা ইলেকট্রন থাকে। আর একটা হচ্ছে কার্বনায়ন, যেখানে 3টে বন্ড আছে, একটা লোন পেয়ার আছে, টোটাল 8টা ইলেকট্রন আছে, মাথায় ফর্মাল নেগেটিভ চার্জ আছে, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ। এই দুটোর মাঝামাঝি জায়গায় আছে ফ্রি রেডিক্যাল, 3টে বন্ড আছে এবং মাথায় একটা ডট আছে। ওভারঅল কার্বনের মাথায় কোনো ফর্মাল চার্জ নেই, নিউট্রাল। আর একটা হচ্ছে কার্বিন, যেখানে কার্বনের মাত্র 2টো বন্ড আছে এবং তার উপরে হয় 2টো আনপেয়ার্ড ইলেকট্রন, নাহলে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে এবং কার্বনের মাথায় কোনো ফর্মাল চার্জ নেই। তো নাম্বার অফ ইলেকট্রনস অ্যারাউন্ড দ্য কার্বন, সেখানে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যেরকম বলা হলো 6, কার্বনায়নের ক্ষেত্রে 8, কার্বন বেস ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে 7 এবং কার্বিনের ক্ষেত্রে 6। এদের যদি মানে নেচারটা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এদের নেচার হচ্ছে, যেহেতু কার্বনের মাথায় এখানে প্লাস চার্জ আছে এবং 6টা ইলেকট্রন, তো কার্বন ইলেকট্রন চাইছে, কারণ তো 8টা ইলেকট্রন করতে হবে, তার মানে এই ইলেকট্রোফিলিক, অর্থাৎ ইলেকট্রনকে পছন্দ করে। কার্বনায়নের ক্ষেত্রে আরেকটা বন্ড করা দরকার, কিন্তু সেটা ইলেকট্রন নিয়ে বন্ড করবে না, ওর ইলেকট্রন পেয়ারটা দিতে চায়, অর্থাৎ ও হচ্ছে নিউক্লিওফিলিক। ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে ব্যাপারটা তো ডিফাইন করাটা তো সোজা নয়, কারণ ওর মাথার উপরে কোনো ফর্মাল পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই। আর এর নেচারের ওপর বেস করে ফ্রি রেডিক্যালটা নিউক্লিওফিলিকও হতে পারে, ওর ইলেকট্রোফিলিকও হতে পারে। আর কার্বিনের ক্ষেত্রেও একই গল্প। কার্বিনে যদিও মাত্র 6টা ইলেকট্রন আছে, কিছু কিছু কার্বিন অ্যাজ এক্সপেক্টেড ইলেকট্রোফিলিক, কারণ ইলেকট্রন পছন্দ করে, আবার এরকম কিছু কিছু কার্বিন আছে যারা নিউক্লিওফিলিকও হতে পারে ডিপেন্ডিং আপন নেচার অফ দি আর। তাহলে এদের স্ট্রাকচারাল ফিচার্স, রিলেটিভ স্টেবিলিটি কীভাবে তৈরি করা যায়, জেনারেশনের পথ এবং কিছু কমন রিয়াকশান পাথ হয়ে আমাদের এইখানে এই সিলেবাসে আছে, এটা আমাদের পড়তে হবে। এবং এগুলো যদি আমরা ঠিক করে না জানি তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রির যে মেকানিস্টিক ডোমেন সেগুলো আমরা এক্সপ্লোর করতে পারবো না, কারণ মাল্টি স্টেপ রিয়াকশানে অর্গ্যানিক রিয়াকশানস যেগুলো একের থেকে বেশি স্টেপে হয়, সেখানে এই ধরনের রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট তৈরি হয়ে থাকে। তারা তাদের স্ট্রাকচার কীরকম, কোন ফ্যাক্টরগুলো তাদেরকে স্টেবিলাইজ করে, কোন ফ্যাক্টরগুলো তাদেরকে ডিস্টেবিলাইজ করে, তাদের ফেট কী, কীভাবে তারা তৈরি হতে পারে, এইগুলো এই জন্য আমাদের জানাটা অত্যন্ত দরকার। এই কার্বোক্যাটায়ন যেটা, সেটা আমরা আগে পড়ব।
এই স্টাডি মেটেরিয়ালটা মেনলি কার্বোক্যাটায়নের উপরেই তৈরি। তো এই কার্বোক্যাটায়ন জিনিসটার আর্কেইক লিটারেচারে, পুরনো অর্গ্যানিক কেমিস্ট্রির বইতে অনেক সময় ওটাকে কার্বোনিয়াম আয়ন বলে বলা হতো, কিন্তু এই কথাটা ঠিক না। প্রথমেই সেটা ক্লিয়ার করে নেওয়া দরকার যে এই কথাটা ঠিক না। যখন আমরা কোনো আয়নের জন্য অনিয়াম শব্দটা ইউজ করি, তখন আমরা বোঝাই যে ফর্মাল প্লাস চার্জটা যে অ্যাটমটার উপর আছে তার ওই অনিয়াম আয়নে তার কোভ্যালেন্স নিউট্রাল অবস্থায় ওই অ্যাটমের যা নর্মাল ভ্যালেন্সি তার থেকে বেশি আছে। যেমন নাইট্রোজেন, নর্মালি নাইট্রোজেন ট্রাইভ্যালেন্ট, সেটা আমরা নাইট্রোজেনের অ্যামোনিয়া কম্পাউন্ডটা দেখলেই বুঝতে পারি। একটা লোন পেয়ার, 3টে হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড আছে 3টে, অতএব 3টে বন্ড পেয়ার, অর্থাৎ এটা ট্রাইভ্যালেন্ট, নাইট্রোজেনটা ট্রাইভ্যালেন্ট, 3টে অ্যাটমের সঙ্গেও বন্ড করতে পারে। কিন্তু যখন অ্যামোনিয়াম, নাইট্রোজেনের মাথায় যখন প্লাস চার্জ দিয়েছি, তখন তার ফর্মুলা হচ্ছে NH4+, নাইট্রোজেনের মাথায় 4খানা হাইড্রোজেন চলে এসছে, নাইট্রোজেনের সঙ্গে 4টে হাইড্রোজেন, তার মানে ও কিন্তু ভ্যালেন্সি বাড়িয়ে ফেলেছে, হাইপার ভ্যালেন্ট হয়ে গেছে, ওর যা নর্মাল ভ্যালেন্সি তার থেকে ভ্যালেন্সি বেড়ে গেছে। জল, ওয়াটার, অক্সিজেন ডাইভ্যালেন্ট, কিন্তু তুমি যদি হাইড্রক্সোনিয়াম বলো বা অক্সোনিয়াম বলো তাহলে সেখানে H3O+। দেখো, আমরা ওনিয়াম শব্দটা ইউজ করলাম, নাইট্রোজেনের ভ্যালেন্সি নর্মালের থেকে 1 বেশি, অক্সিজেনের ভ্যালেন্সি নর্মালের থেকে 1 বেশি। নর্মালি অক্সিজেন ডাইভ্যালেন্ট, কিন্তু এখানে ট্রাইভ্যালেন্ট। নর্মালি নাইট্রোজেন ট্রাইভ্যালেন্ট, কিন্তু এখানে টেট্রাভ্যালেন্ট। সেই জন্য আমরা এই ওনিয়াম শব্দটা ব্যবহার করছি। তা সেইটা যদি ঠিক হয়, তখন কার্বনের নর্মাল ভ্যালেন্সি হচ্ছে 4। যদি আমরা কোনো এরকম স্পিসিস পাই যেখানে এই R5C আছে এবং তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে, তাহলে তাকে আমরা বলবো কার্বোনিয়াম আয়ন। এটা দেখে তোমার মনে হচ্ছে যে এটা হতে পারে না, তার কারণ কার্বনের আশেপাশে তো 5টা লিগ্যান্ড আমি কীভাবে দেবো, 5টা গ্রুপ কীভাবে দেখো। কিন্তু এরা অত্যন্ত রেয়ার হলেও এদেরকে পাওয়া যায়। এদের স্ট্রাকচার এই মুহূর্তে আমাদের পক্ষে ফুল ডিসক্লোজার করা সম্ভব নয়। আমরা এদের এই কার্বোনিয়াম আয়নদের সাধারণত এরকমভাবে লিখে থাকি। এটা আমরা এইভাবে ভাবতে পারি যে একটা অ্যালকেন ছিল R4C, তার মধ্যে আমি একটা R+কে অ্যাড করে দিয়েছি। তো যে কোনো একটা কার্বন R বন্ড, সেটা হচ্ছে 2টো সেন্টার আছে, একটা কার্বন একটা R, এবং সেখানে 2খানা ইলেকট্রন আছে, বন্ডিং পেয়ার। ওই তার মধ্যে যদি আমরা একটা R+কে অ্যাড করে দিই, তাহলে একটা নতুন ধরনের বন্ড তৈরি হয়, একটা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড তৈরি হয়। অ্যাজ ইফ আমরা যদি ধরো CH4 এর মধ্যে আমরা যদি একটা ফর এক্সাম্পল তাকে যদি প্রোটোনেট করি, এটা অত্যন্ত ডিফিকাল্ট হবে প্রোটোনেট করাটা, কারণ CH4 এর বেসিসিটি অত্যন্ত খারাপ। কিন্তু সেরকম স্ট্রং অ্যাসিড যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা এরকম একটা কিছু পেতে পারি। এটাকে আমরা বলবো মিথোনিয়াম। ওনিয়াম ইউজ করছি কারণ কার্বনের ভ্যালেন্সি কিন্তু 4 থেকে বেড়ে 5 হয়ে গেছে এখানে। এই জিনিসটা হাইপার ভ্যালেন্ট, কারণ 4টে নর্মাল ভ্যালেন্সি, তার থেকে একটা বেড়েছে, এবং এখানে পেনটা কোঅর্ডিনেটেড, কার্বনের চারপাশে 5টা লিগ্যান্ড আছে। হাউএভার ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কিন্তু 8ই আছে, তার কারণ H+টা কোনো ইলেকট্রন নিয়ে আসেনি। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা কার্বন হাইড্রোজেন বন্ডের মাঝখানে অ্যাজ ইফ একটা H+ ইন্টারাক্ট করছে ওই ইলেকট্রন পেয়ারটার সঙ্গে, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আগে যেটা 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড ছিল, অর্থাৎ কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ডটা ছিল সেটাকে আমরা 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড বলছি। একটা কার্বন সেন্টার, একটা হাইড্রোজেন সেন্টার, 2টো ইলেকট্রন বন্ডিং পেয়ার, সিগমা ইলেকট্রন পেয়ার। সেই সিগমা ইলেকট্রন পেয়ারের ইলেকট্রন ডেন্সিটি কিছুটা শেয়ার করছে ওই প্রোটনটা, তাহলে একটা 3rd সেন্টার এসে হাজির হয়েছে, অর্থাৎ ওই জায়গাটাই একটা অ্যাজ ইফ একটা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড তৈরি হয়েছে বলে আমরা ভাবতে পারি। কিন্তু তার থেকে অনেক বেশি কমন হচ্ছে এইটা, যেটাকে আমরা নর্মালি কার্বোক্যাটায়ন বলি, এবং সেটাকে কার্বোনিয়ামের থেকে আলাদা করা যাওয়ার জন্য সেটাকে বলা হয় কার্বেনিয়াম আয়ন। এইখানের এই কার্বনটার কিন্তু অক্টেট আছে, পেন্টা কোঅর্ডিনেটেড, হাইপার ভ্যালেন্ট, আর R3C+-এ এটা হাইপোভ্যালেন্ট, 4টের বদলে 3টে আছে, 3টে লিগ্যান্ড আছে, ট্রাই কোঅর্ডিনেটেড, এবং মাত্র 6টা ইলেকট্রন আছে এর আশেপাশে। তার ফলে 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড দিয়ে আমি একে স্বচ্ছন্দে এক্সপ্লেন করতে পারি যে 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড মডেলটা আমার এর জন্য কিন্তু কাজে লাগবে না। এর জন্য আমাকে কোনো একটা বন্ডে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড হিসেবে তাকে ডিসক্রাইব করতেই হবে, কারণ একটা অ্যাডিশনাল সেন্টার চলে এসছে। যদি CH4 এর মধ্যে আমি প্রোটনেশন করি, তাহলে ওই H+টা কোনো একটা CH বন্ডের সাথে ইন্টারাক্ট করছে বলে আমাকে ধরতে হবে। তাহলে এদেরকে আমরা বলবো কার্বেনিয়াম,
এদেরকে আমরা বলবো কার্বোনিয়াম। একটাকে ও দিয়ে বলছি, একটাকে ই দিয়ে বলছি। নর্মাল কার্বোক্যাটায়ন বলতে আমরা কার্বেনিয়ামকেই বুঝি। তাহলে এদের দেখতে কীরকম? আমরা যদি নর্মাল অ্যালকিল সাবস্টিটিউটেড কার্বোক্যাটায়ন্স নিই, তো তাহলে তারা sp2 হাইব্রিডাইজ কার্বনের চারপাশে 3টে সিগমা বন্ড থাকে, আর পি অরবিটালটা ভ্যাকেন্ট থাকে। এটার মাথায় প্লাস চার্জ আছে, কার্বনের আশেপাশে 6টা ইলেকট্রন, দেয়ারফর ইলেকট্রোফিলিক নেচার, ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি, অতএব এটা সেন্ট্রাল কার্বনটা sp2 হাইব্রিডাইজড। আমরা এখানে যেভাবে এঁকেছি তার পাশে কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে আমাদের এই হিসেবে এক্স জেড প্লেন বরাবর হচ্ছে এক্স ওয়াই প্লেন বরাবর হচ্ছে তোমার সিগমা বন্ডগুলো ডিস্ট্রিবিউটেড আছে, আর এই পি জেড অরবিটালটা ভ্যাকেন্ট আছে। তো এবার এদের ক্লাসিফিকেশান করা যাক। প্রথম যেটা ক্লাসিফিকেশানের টেকনিক, সেটা হচ্ছে পজিটিভলি চার্জ কার্বনের সাথে কতগুলো কার্বন আছে। যদি কোনো কার্বন না থাকে, সব হাইড্রোজেন থাকে, তাহলে সেটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। এখানে কোনো সি প্লাসের সাথে কোনো কার্বনের বন্ড নেই। তারপরেরটা আমরা দেখছি ইথাইল কার্বোক্যাটায়ন, 3টে হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেনকে সরিয়ে আমরা একটা মিথাইল এনেছি, অর্থাৎ একটা সি প্লাস বন্ড আছে, এটাকে আমরা বলি প্রাইমারি। তারপরেরটা হচ্ছে আইসোপ্রোপাইল, 2টো সি প্লাস বন্ড আছে, সেকেন্ডারি। তারপরেরটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল, নামেই বোঝা যাচ্ছে এটা টারশিয়ারি হবে, 3টে সি প্লাস বন্ড আছে। সেকেন্ড ক্লাসিফিকেশনটা হচ্ছে যে যদি এই প্লাস চার্জওয়ালা কার্বোক্যাটায়নটা কোনো কার্বন কার্বন ডাবল বন্ডের পাশে থাকে, সেটা বেঞ্জিন রিংয়ের পার্ট হতে পারে বা সেটা একটা ভিনাইল ইউনিট হতে পারে। যদি ভিনাইল ইউনিট হয় তাহলে এই সিস্টেমকে বলা হবে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। তার সবথেকে সিম্পল রিপ্রেজেন্টেশন হচ্ছে অ্যালাইল কার্বোক্যাটায়ন ইটসেলফ, যার হাকেল মলিকুলার অরবিটাল অ্যানালিসিস আমরা করেছি। আর যদি এই ডাবল বন্ডটা বেঞ্জিন রিং বা অ্যারাইল রিংয়ের পার্ট হয়, তাহলে তাকে আমরা বেনজাইলিক কার্বোক্যাটায়ন বলি, যার সবথেকে সিম্পল এক্সাম্পল হচ্ছে বেনজাইল কার্বোক্যাটায়ন, যেখানে আর এবং আর প্রাইম সেগুলো হচ্ছে সব হাইড্রোজেন। তো যদি আগের ক্লাসিফিকেশন ফলো করি, তাহলে এই অ্যালাইলিক কার্বোক্যাটায়নকে আমরা এটা বলতে পারি যে এখানে 3টে সি প্লাস বন্ড আছে, তাহলে এটা 3 ডিগ্রি। এখানে একটা সি প্লাস বন্ড আছে, তাহলে এটা অ্যালাইলিক অ্যাজ ওয়েল অ্যাজ 1 ডিগ্রি। এখানে 3টে সি প্লাস বন্ড আছে, তাহলে এটা বেনজাইলিক প্লাস 3 ডিগ্রি বা টারশিয়ারি। এবং এখানে 2টো সিএইচ বন্ড আছে, একটা সি প্লাস বন্ড আছে, তাহলে এটা বেনজাইল কার্বোক্যাটায়ন উইচ ইজ অলসো এ প্রাইমারি কার্বোক্যাটায়ন। ক্লাসিফিকেশনগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, আমরা দেখতেই পাচ্ছি। যেগুলো বেনজাইলিক সেটা টারশিয়ারিও হতে পারে। এখানে একটা আর এর বদলে যদি একটা হাইড্রোজেন হতো, তাহলে এটা বেনজাইলিক হতো অ্যাজ ওয়েল অ্যাজ এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন হতো। যদি কার্বোক্যাটায়নিক কার্বনটা ইটসেলফ একটা অ্যালকিনের পার্ট হয়, তাহলে তাকে আমরা বলবো অ্যালকিনাইল ক্যাটায়ন বা ভিনাইলিক ক্যাটায়ন। যেমন আমরা এখানে এঁকেছি, এটা অবভিয়াসলি সেকেন্ডারি কার্বোক্যাটায়নও বটে, কারণ এখানে 2টো সি প্লাস বন্ড আছে। এখানে একটা পাই বন্ড আছে, কিন্তু সিগমা বন্ড দুটোই আছে, মানে সি প্লাসের সাথে কার্বনের 2টো সিগমা বন্ড আছে। এবং যদি আমরা এই হাইড্রোজেনকে সরিয়ে এখানে একটা হাইড্রোজেন নিয়ে আসি, এই আরকে সরিয়ে একটা হাইড্রোজেন নিয়ে আসি, সিম্পলেস্ট যেটা ভিনাইলিক কার্বোক্যাটায়ন অর্থাৎ ভিনাইল ক্যাটায়ন, সেটা কিন্তু প্রাইমারি হয়ে যাবে, কারণ সেখানে আমরা একটা সি প্লাস বন্ড দেখতে পাচ্ছি। এবং এর জিওমেট্রি যদি আমরা ভাবি, তাহলে যদি সিস্টেমটা এইরকমভাবে আঁকা থাকে, তাহলে এক্স জেড প্লেন বরাবর আমরা তাহলে sp2 হাইব্রিডগুলোকে সাজিয়েছি, আমাদের সিগমা বন্ডগুলোকে আমরা এক্স জেড প্লেন বরাবর সাজিয়েছি। পাই বন্ডটা হচ্ছে আমাদের একটা পিওয়াই অরবিটাল, এবং sp হাইব্রিডাইজেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। sp হাইব্রিডাইজেশন আমরা কীভাবে দেখছি দেখো, এই সিস্টেমটা sp2, তাহলে এই কার্বনটা লিনিয়ার। এই কার্বনটা যদি লিনিয়ার হয়, তাহলে আমাদের বলতেই হবে যে এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp যদি হয়, তাহলে ওর 2টো পি অরবিটাল খালি থাকে। একটা পি অরবিটাল দিয়ে ও পাই বন্ডটা করেছে এখানে, আরেকটা পি অরবিটাল ট্রুলি ফাঁকা আছে, যে জন্য ওর মাথায় প্লাস চার্জ আছে। এবার আমি যেভাবে এঁকেছি, তাতে এক্স জেড বরাবর এই সিগমা নেটওয়ার্কটা রয়েছে, অতএব সিগমা মানে তোমার sp হাইব্রিড অরবিটালগুলো তৈরি করেছে এস অরবিটালের সাথে px অরবিটালকে মিশিয়ে, তাহলে ওর ওপরে ফাঁকা রয়ে গেছে pz আর py। আমরা এখানে যেভাবে এই ছবিটা এঁকেছি, তাতে pzটা বোঝা যাচ্ছে খালি অরবিটাল, তার মানে পাই বন্ডটা যখন তৈরি করেছে তখন py অরবিটাল ব্যবহার করে পাই বন্ডটা তৈরি করেছে। এইখানটার sp2 হাইব্রিডাইজেশন তার py অরবিটাল ব্যবহার করেছে, এইখানকার sp হাইব্রিডাইজ কার্বন তার py অরবিটাল ব্যবহার করেছে, ল্যাটারাল ওভারল্যাপ হয়ে পাই বন্ড হয়েছে। pz অরবিটাল শুয়ে আছে এখানে, সেটা ফাঁকা, আর এই লম্বা যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিস বরাবর sp অরবিটালগুলো আছে, সেটার জন্য এস অরবিটালের সাথে আমার sp হাইব্রিডাইজ কার্বন যেটা, সেটা ব্যবহার করেছে px অরবিটালকে।
অর্থাৎ আমরা প্রথমেই বুঝতে পারছি যে এখানে কিন্তু একটা গন্ডগোল আছে, তার কারণ এই কার্বনটা sp হাইব্রিডাইজড এবং এখানে p অরবিটালটি ফাঁকা। sp হাইব্রিডাইজ তার মানে আগেরটার থেকে একটু তফাৎ হয়ে গেল, এগুলো সবই কিন্তু sp2 ছিল। এরকম আরেকটা এক্সাম্পল হচ্ছে অ্যারাইল কার্বোক্যাটায়ন। যদি পজিটিভ চার্জওয়ালা যে কার্বনটা আছে সেটা যদি অ্যারাইল রিংয়ের পার্ট হয়, ফিনাইল রিংয়ের পার্ট হয়, তাহলে তার যদি জিওমেট্রি দেখো এইভাবে যদি তাকে রাখো, যেখানে পাশে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, তার মানে এক্স ওয়াই প্লেন বরাবর এই রিংটা শুয়ে আছে। এক্স ওয়াই প্লেন বরাবর যদি রিং শুয়ে থাকে, এই কার্বনটার জিওমেট্রি দেখলেই বোঝা যাচ্ছে যে এইখানটায় 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তার মানে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। এবার ফাঁকা অরবিটাল কোনটা? sp2 যদি হয় তাহলে ও 3টে sp2 হাইব্রিড অরবিটাল থাকবে আর একটা p অরবিটাল থাকবে। নর্মালি এই কার্বনগুলোতে যেটা দেখছিলাম আমরা সেটা হচ্ছে যে p অরবিটালটা ফাঁকা আর 3টে সিগমা বন্ড। খেয়াল করে দেখো এখানে কিন্তু দুটো মাত্র সিগমা বন্ড, একটা এদিকে একটা এদিকে, তার মানে থার্ড sp2টা কারোর সাথে বন্ড করেনি। আর পাই বন্ড হয়েছে যেটা, সেটা p অরবিটালটাকে ব্যবহার করেই হয়েছে। মানে এই যে p অরবিটালটা রয়েছে, এই p অরবিটালটা যেটা pz অরবিটাল এই ছবি অনুযায়ী, সেটা পাশের এই কার্বনের সাথে তাহলে বন্ড করেছে। তাহলে ডেফিনিটলি 3টে অরবিটালের হিসেব পাওয়া গেল। একটা sp2 এখানে, একটা sp2 এই দিকে, p অরবিটাল এইখানে, p অরবিটাল এইখানে। আমি এটাকে একটুখানি পরিষ্কার করে দিই। এই আমার একটা sp2, এই আমার একটা sp2, এই আমার একটা p, কিন্তু p তো ফাঁকা নেই কারণ p তো অলরেডি ওভারল্যাপ করে বসে আছে, পাই বন্ড তৈরি করেছে। তাহলে ফাঁকাটা হচ্ছে আমার sp2 অরবিটাল, যেটার এস ক্যারেক্টার অনেক বেশি, এবং এই ছবি অনুযায়ী সেটা আমার এক্স ওয়াই প্লেনে ছড়িয়ে আছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, sp কার্বন তার এস ক্যারেক্টার অনেক বেশি। এখানে যে অরবিটালটা খালি আছে সেটা হচ্ছে sp2, তার এস ক্যারেক্টার অনেক বেশি। তাহলে এই সমস্ত কার্বোক্যাটায়নগুলো কিন্তু স্টেবল হওয়ার কথা নয় কম্পেয়ার টু এই সিচুয়েশান, যেখানে কার্বনের হাইব্রিডাইজেশন sp নয় sp2, এবং ফাঁকা অরবিটালটার কোনো এস ক্যারেক্টার নেই। এখানে ফাঁকা অরবিটালটা হচ্ছে একটা পিওর p, ওয়ারাজ এখানে ফাঁকা অরবিটালটা হচ্ছে তার বেশ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এস ক্যারেক্টার রয়েছে। এখানে আমাদের p অরবিটাল খালি আছে, এটা ঠিকই, কিন্তু কার্বনটা আবার এর মতো sp2 নয়। এখানে কার্বনটা sp2 আর এখানে কার্বনটা কিন্তু sp হয়ে গেছে, তার মানে এস ক্যারেক্টার বেড়ে গেছে। তাহলে এই ফিনাইলিক এবং অ্যারাইল কার্বোক্যাটায়ন, এদেরকে নিয়ে আমাদেরকে আলাদাভাবে চিন্তা করতে হবে। এবার স্টেবিলিটি, মোটামুটি আমরা ক্লাসিফিকেশানগুলো দেখে ফেলেছি। যদি তুমি বলো যে এটা কী ধরনের কার্বোক্যাটায়ন, তো আমি বলবো সেকেন্ডারি, কারণ দুটো CC+ বন্ড আছে, এটাও তাই এটাও তাই। এটা যদি বলো তাহলে এটা আমরা আগেই বললাম এটা প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি। এবার আমরা এর স্টেবিলাইজেশনটা দেখতে চাইছি। যে স্টেবিলিটির যে জন্য যে ফ্যাক্টরগুলো রেসপন্সিবল, তার মধ্যে সবথেকে কমন ফ্যাক্টর হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, ফিল্ড এফেক্ট। আমরা এটা জানি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি টারশিয়ারি কার্বোক্যাটায়নের থেকে সেকেন্ডারি কার্বোক্যাটায়নের থেকে প্রাইমারি কার্বোক্যাটায়ন লেস স্টেবল। সবথেকে কম স্টেবল হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, এবং তার স্টেবিলিটি এতই কম, তার এত হাই এনার্জি স্পিসিস যে সেটা চট করে তৈরি হতে চায় না। অন দি আদার হ্যান্ড টারশিয়ারি কার্বোক্যাটায়ন কিন্তু সুযোগ পেলেই রিয়াকশন মিডিয়ামে তৈরি হয়। এটা বলতে চাওয়া হচ্ছে না যে টারশিয়ারি কার্বোক্যাটায়নকে বোতলে ভরে বিক্রি করা যায়, এতটা স্টেবল তা নয়। মিথাইল কার্বোক্যাটায়নের তুলনায় অনেক বেশি স্টেবল, এবং মিথাইল কার্বোক্যাটায়ন যখন তৈরিই হয় না, টারশিয়ারি কার্বোক্যাটায়ন লাইক টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন যদি সুযোগ পায় তাহলে মিডিয়ামে তৈরি হয়। হাউএভার ইট ইজ স্টিল হাইলি রিয়াক্টিভ, এবং সেই জন্যই তাকে আমরা রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট বলছি। যদি সে ইনডেফিনিটলি স্টেবল হতো এবং তাকে চাইলেই আইসোলেট করা যেত, তাহলে তাকে আমরা রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট বলতাম না। তো তার মানে আমাদের এটা বোঝা যাচ্ছে যে যত ডিগ্রি অফ সাবস্টিটিউশন বাড়ছে কার্বনের উপরে, তত স্টেবিলাইজেশন বাড়ছে, অর্থাৎ যত হাইড্রোজেন সরে গিয়ে অ্যালকিল গ্রুপ আসছে তার স্টেবিলিটি বাড়ছে। এদের জন্য দায়ী হচ্ছে বেসিক্যালি ইন্ডাকটিভ এফেক্ট একটা বলতে পারি আমরা, যে এই CH3গুলো সবই হচ্ছে প্লাস চার্জওয়ালা সেন্টারের পাশে যখন থাকবে তখন ওরা ওদের যে সিগমা বন্ডেড ইলেকট্রনটা যেটা প্লাস চার্জের সঙ্গে রয়েছে সেটাকে ওর দিকে ঠেলার চেষ্টা করবে। তার ফলে এফেক্টিভলি এই প্লাস চার্জের কিছুটা ডিলোকালাইজেশন হবে, কারণ এই যদি খানিক ইলেকট্রন ডোনেট করে তাহলে এর মাথায় খানিকটা ডেল প্লাস চার্জ আসবে, এবং এই প্লাস চার্জটা একটুখানি কমবে, তার মানে প্লাস মাইনাস ডেল প্লাস হবে। ডেল প্লাসটা একটু কমলো, তার মানে অ্যাজ ইফ এখানে এই CH3টা এই প্লাস চার্জটা একটু শেয়ার করলো, এখানে দুটো CH3 শেয়ার করছে, এখানে 3টে CH3 শেয়ার করছে, তার মানে অ্যাজ ইফ প্লাস চার্জের ডিলোকালাইজেশন হচ্ছে। আর চার্জ ডিলোকালাইজেশন ইন জেনারেল লিডস টু স্টেবিলাইজেশন। দেয়ারফর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়েছি,
ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারের পাশে, তো সিস্টেম স্টেবিলাইজ করার কথা। এর থেকেও ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে পোলারাইজেশন। এই CH3টার একটা পোলারাইজিং পাওয়ার আছে, অর্থাৎ তার যে ইলেকট্রন ডেন্সিটি সেটা পাশের প্লাস চার্জকে সেন্স করতে পারে, এবং এর যে ইলেকট্রন ডেন্সিটি সেটা চেঞ্জ হয়ে গিয়ে এইখানের থেকে ইলেকট্রন, এই ধরো এরকম গোল ইলেকট্রন ডেন্সিটি যদি থাকে, তো পাশে প্লাস চার্জ আছে, তাহলে কী করবে, ইলেকট্রন এইদিকে ফ্লো করে আসবে। ইলেকট্রন এইদিকে ফ্লো করে এলে এই দিকটা সর্ট অফ খানিকটা পার্শিয়ালি নেগেটিভ হয়ে যাবে, এবং এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ডেভেলপ করবে, ওয়ারাজ এই দিকটার মাথায় একটা তখন ডেল প্লাস চার্জ ডেভেলপ করবে, বাট দ্যাট ইজ অ্যাওয়ে ফ্রম দ্য প্লাস চার্জ সেন্টার, দেয়ারফর দিস ইজ নট রিপালসিভ। অন দি আদার হ্যান্ড এই জায়গাটা যেটা আমি কালার করে দিলাম, এখানটায় একটা ডেল মাইনাস চার্জ ডেভেলপ করার ফলে এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ডেভেলপ করে যাবে, which is stabilizing in nature. The greater the number of alkyl groups, greater the polarizing effect, and more stable the carbocation is. Hyperconjugation, that is another way, যেটা আমরা এর আগেও দেখেছি কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে। যদি এই ধরনের পজিটিভলি চার্জড কার্বনের পাশে তুমি যদি একটা কার্বন রাখো, যেটাকে আমরা হয়তো আলফা কার্বন বলতে পারি, স্যাচুরেটেড কার্বনটা, এটাকে যদি আমরা স্যাচুরেটেড কার্বনটাকে ইমিডিয়েটলি পাশে যে স্যাচুরেটেড কার্বনটা আছে সেটাকে যদি আলফা কার্বন বলি, সেখানে যদি একটা হাইড্রোজেন থাকে, তাহলে আমরা এই ধরনের রেজোনেন্স স্ট্রাকচার রাখতে পারি, হুইচ ইজ বেসিক্যালি টেলিং যে এই যে CH সিগমা বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা আছে সেটাকে আমরা ডিলোকালাইজ করছি ওভার দি ভ্যাকেন্ট পি অরবিটাল দ্যাট ইজ অ্যাভেলেবল অন দ্য পজিটিভলি চার্জ কার্বন। সো অরবিটাল ইন্টারাকশনটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে CH সিগমা থেকে ইলেকট্রন ফ্লো করে যাচ্ছে, কার্বন 2p ভ্যাকেন্ট 2p আছে তার মধ্যে, এবং এমওইডি যদি আঁকি তাহলে দেখো CH সিগমা এইখানে আছে, অবভিয়াসলি সেটা বন্ডিং অরবিটাল, ভ্যাকেন্ট পি সেটা হচ্ছে অনেক ওপরে থাকবে। এবার তাদের মধ্যে যদি আমরা ওভারল্যাপ করতে পারি, এখন ওভারল্যাপটা করতে দিতে হবে, অর্থাৎ এই যে CHটা কিন্তু এই কার্বন 2pর সাথে প্যারালাল যদি না হতে পারে তাহলে ওভারল্যাপ হবে না। আমরা জানি যে অর্থোগোনাল অরবিটাল ওভারল্যাপ করে না, ওভারল্যাপ করতে গেলে তাদের ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা 0 ডিগ্রির কাছাকাছি আসতে হয়। তো ওভারল্যাপ যদি অ্যালাউ করি তাহলে একটা বন্ডিং এমও পাবো আর একটা অ্যান্টি বন্ডিং এমও পাবো। আমার টোটাল 2টো ইলেকট্রন নিয়ে শুরু করেছিলাম, 2টো ইলেকট্রন নিচে নেমে গেল। তার মানে যদি আমরা এই হাইপার কনজুগেশনটাকে অ্যালাউ না করি, CH সিগমা বন্ডের ইলেকট্রন পেয়ারকে যদি ভ্যাকেন্ট পিতে ডিলোকালাইজ অ্যালাউ না করি, তাহলে ওর এনার্জি এরম জায়গায় থাকবে, সিস্টেমের এনার্জি। আর যদি আমরা অ্যালাউ করি তাহলে এনার্জিটা কিন্তু নেমে যাবে, অর্থাৎ সিস্টেম স্টেবিলাইজ হবে, অর্থাৎ এই হাইপার কনজুগেশনটা ইজ স্টেবিলাইজিং ইন নেচার। তো গ্রেটার দ্য নাম্বার অফ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, গ্রেটার দ্য নাম্বার অফ রেজোনেন্স স্ট্রাকচার্স, অ্যান্ড হায়ার ইজ দ্য রেজোনেন্স স্টেবিলাইজেশন, এই ফর্মুলা ধরে আমরা এগোতে পারি। তো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন কারা, সেটাই যেটা হচ্ছে পজিটিভলি চার্জ কার্বনের পাশে যে স্যাচুরেটেড কার্বন আছে তার ওপরে যদি আমরা হাইড্রোজেনটাকে দেখি তাহলে সেটা হচ্ছে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন। তাহলে এটার জন্য এটার জন্য তিনটে 9টা, আইসোপ্রোপাইল যদি হয় তাহলে 6টা। তো যত আমি বাড়াচ্ছি, মিথাইল ক্যাটায়নের জন্য কোনো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন নেই, তার কারণ তার পাশে কোনো স্যাচুরেটেড কার্বনই নেই, তাহলে তো কোনো ধরনের হাইপার কনজুগেশন হতে পারে না। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি যত আমরা যাচ্ছি হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনের সংখ্যা বাড়ছে, স্টেবিলিটিও বাড়ছে। এবং আমরা অ্যালকিনের জন্যও দেখেছি, অ্যালকিনটাতে একটা তফাৎ ছিল, সেখানে হচ্ছে আমরা কার্বন কার্বন ডাবল বন্ডে ডিলোকালাইজ করতাম, অর্থাৎ এখানে CH বন্ডের ইলেকট্রন ডেন্সিটি ডিলোকালাইজড হতো CC পাই স্টারে। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সেটা ভ্যাকেন্ট অরবিটাল অলরেডি একটা আমার রয়েছে, 2p অরবিটাল, আমাকে কোনো অ্যান্টি বন্ডিং অরবিটালে গিয়ে কিছু করতে হচ্ছে না। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা টোটাল নাম্বার অফ বন্ডটা কমিয়ে ফেলছি। এখানে খেয়াল করে দেখো, এখানে একটা সিগমা বন্ড ছিল, 2টো সিগমা বন্ড, এখানে একটা সিগমা একটা পাই। তার মানে এই যে HCCC যার উপরে এই ডিলোকালাইজেশনটা হচ্ছে যে ইউনিটটা, সেখানে আমরা 3টে সিগমা বন্ড আর একটা পাই বন্ড একটা রেজোনেন্স ক্যানোনিকালে আছে। হাইপার কনজুগেশন করলে দেখা যাচ্ছে এখানকার পাই বন্ড ভেঙে গেছে, একটা সিগমা, এখানে নতুন করে পাই বন্ড তৈরি হয়েছে, একটা সিগমা একটা পাই, কিন্তু এখানে কোনো বন্ডই নেই। তার মানে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, তার মানে 2টো সিগমা আর একটা পাই। তার মানে এখানে ছিল 3টে সিগমা একটা পাই, এখানে ছিল 2টো সিগমা একটা পাই। তার মানে নাম্বার অফ বন্ডস কমে গেছে। তাহলে এদেরকে আমরা বলি হেটেরোভ্যালেন্ট হাইপার কনজুগেশন বা স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন। স্যাক্রিফাইস করছে, একটা বন্ডকে স্যাক্রিফাইস করছে। অবভিয়াসলি তুমি বলতে পারো বন্ড চলে যাচ্ছে মানে তো তাহলে তো ডিস্টেবিলাইজড হবে, কিন্তু আমরা এখানটায় অ্যাট দ্য সেম টাইম অ্যাডিশনাল একটা পাই বন্ডও পাচ্ছি এখানে। এবং অফকোর্স এই চার্জ সেপারেটেড ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন নর্মাল ক্যানোনিক্যালটার থেকে অনেক কম। হাউএভার যদি এখানটায় এই ধরনের হাইড্রোজেন না থাকতো তাহলে আমরা এই ধরনের রেজোনেন্স আঁকতেই পারতাম না।
অর্থাৎ সেখানে এই ধরনের কোনো ক্যানোনিক্যালের মানে ইমাজিনেশনও আমরা করতে পারতাম না, এবং এই ডিলোকালাইজেশনটাও পসিবল হতো না। তো আমরা এটা আগেও দেখেছি যে এই ধরনের ডিলোকালাইজেশনের ফলে যে এমওইডি আঁকা হয় তাতেও কিন্তু এই যে সিএইচ সিগমা ইলেকট্রন পেয়ারটা সেটা স্টেবিলাইজ করে। তার ফলে এর কন্ট্রিবিউশন ওভারঅল স্ট্রাকচারে কম হতে পারে, কিন্তু এটা স্টেবিলাইজিং ইন নেচার। যদি এখানে হাইড্রোজেন না থেকে কার্বন থাকে তাহলে এত সহজে হাইপার কনজুগেশন করা যাবে না, এবং সেক্ষেত্রে আমরা অ্যালকিন স্টেবিলিটি হয়তো কম পাবো। কিংবা এই জায়গাটা যদি ডাবল বন্ডের সাথে যদি পাশে কোনো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন যদি নাই থাকে, যদি টার্মিনাল ডাবল বন্ড হয়, তাহলে হাইপার কনজুগেশন হয় না। তো সেগুলো আমরা আগে দেখেছি। এটাকে আমরা বলছি হেটেরোভ্যালেন্ট বা স্যাক্রিফিশিয়াল। অন দি আদার হ্যান্ড আমরা যদি কার্বোক্যাটায়নের রেজোনেন্স দেখি বা হাইপার কনজুগেশন দেখি, তাহলে এখানে একটা সিগমা বন্ড ছিল, এখানে একটা সিগমা বন্ড ছিল, এখন একটা সিগমা বন্ড চলে গেছে, একটা সিগমা একটা পাই এসছে, তার মানে দুটো বন্ড ছিল, এখন আমার দুটো বন্ডই আছে আরেকটা ক্যানোনিক্যালেও, যেখানে আমরা হাইপার কনজুগেশন অ্যালাউ করে দিয়েছি। তো এটাকে বলা হয় আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন। এটাকে বলা হয় হেটেরোভ্যালেন্ট, এটাকে বলা হয় আইসোভ্যালেন্ট, কারণ এখানে নাম্বার অফ বন্ডস, ইন্টারভেনিং বন্ডস কমে যাচ্ছে, এখানে নাম্বার অফ বন্ডসটা ঠিকই আছে, বন্ডগুলো রিঅর্গানাইজ করছে কিন্তু নাম্বার অফ বন্ডসটা ঠিক আছে। এবার এইটা দেখিয়ে আমি দেখাতে চেয়েছি যে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন কাকে বলে। এই সি প্লাসের ওপরে যদি ডিরেক্ট হাইড্রোজেন থাকে তাহলে তাকে আমরা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বলতে পারি না, কারণ যেটা ফাঁকা অরবিটাল সেটা হচ্ছে 2p, আর এই সিএইচ সিগমার সাথে লাল হাইড্রোজেনটা, যেটা লাল এস অরবিটাল দিয়ে দেখানো হয়েছে, তার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এরা কখনোই ওভারল্যাপ করবে না। ওভারল্যাপ কে করবে? যদি এই কার্বনের পাশে একটা স্যাচুরেটেড কার্বন থাকে, যেটাকে আমরা আলফা কার্বন বলছিলাম, এবং তার ওপরে যদি হাইড্রোজেন রাখো, তাহলে এই ভ্যাকেন্ট অরবিটালের সাথে এই অরবিটালটা প্যারালাল হতে পারে, এবং তবেই কেবলমাত্র ইলেকট্রন ডেন্সিটি ট্রান্সফারটা পসিবল হবে। অতএব হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন যদি চিনতে হয়, তাহলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সি প্লাসের পাশে যদি কোনো স্যাচুরেটেড কার্বন থাকে এবং তার উপরে যে কটা হাইড্রোজেন থাকবে তাদেরকে আমরা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বলতে পারি। এটা একটা বাড়ির কাজ দেওয়া আছে, যে এখানে কতগুলো কার্বোক্যাটায়ন দেওয়া আছে, এদেরকে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি হিসেবে আইডেন্টিফাই করো, এবং টোটাল নাম্বার অফ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন প্রত্যেকটার জন্য কোনটার জন্য কটা সেটা খুঁজে বার করো। আচ্ছা, এরপর যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে রেজোন্যান্স। অবভিয়াসলি দ্যাট ইজ স্টেবিলাইজিং ইন নেচার। যেমন অ্যালাইল ক্যাটায়নের ক্ষেত্রে রেজোন্যান্স হয়, বেঞ্জাইল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে রেজোন্যান্স হয়। এখানে আমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্লাস চার্জটা ছড়িয়ে যাচ্ছে। হাইপার কনজুগেশনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে প্লাস চার্জটা এই কার্বন থেকে হাইড্রোজেনের মাথায় গেল, তার মানে অ্যাজিভ এই মিথাইলটার কিছুটা ক্ষমতা আছে এই প্লাস চার্জটাকে ডিলোকালাইজ করার, যেটা আমরা এখানে ইন্ডাকটিভ এফেক্টের জন্য আগের স্লাইডে বলছিলাম। তো এখানে সেটা আরও ভালো বোঝা যাচ্ছে। এখানে আমাদের সিএইচ সিগমা বন্ডের ইলেকট্রনকে ইনভলভ করতে হচ্ছে, এখানে জাস্ট কার্বন কার্বন পাই বন্ডকে ইনভলভ করলেই হয়। পাই বন্ডস আর মোর মোবাইল, দেয়ারফর ইট ইজ রিজনেবল টু অ্যাজিউম যে অ্যালাইল এবং বেঞ্জাইল কার্বোক্যাটায়নস আর লাইক হাইলি স্টেবল, এবং যত কনজুগেশন বাড়বে তত স্টেবিলিটি বাড়বে। যেমন আমরা যদি ডাইভিনাইল মিথাইল কার্বোক্যাটায়নের কথা বলি, তাহলে সেখানে আমরা এরকম 3খানা স্ট্রাকচার রাখতে পারি, যার মধ্যে এই দুটো স্ট্রাকচার হচ্ছে ইকুইভ্যালেন্ট। অ্যালাইল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এই দুটো স্ট্রাকচার ইকুইভ্যালেন্ট হবে, তার ফলে তারা হাইলি রেজোন্যান্স স্টেবিলাইজড হবে। বেঞ্জাইল ক্যাটায়নের ক্ষেত্রে ব্যাপারটা ওরকম নয়, কারণ বেঞ্জাইল ক্যাটায়নে এইটা একটা ইউনিক স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা এবং এই স্ট্রাকচারটা ইকুইভ্যালেন্ট, বাট দিস ইজ অলসো অ্যান ইউনিক স্ট্রাকচার। এবং অ্যালাইলের মতো অতটা স্টেবিলাইজিং হয়তো রেজোন্যান্স স্টেবিলাইজেশন, অ্যাটলিস্ট এইটা দেখে আমাদের মনে হয় না যে অতটা স্টেবিলাইজেশন হবে। এখানে অ্যারোমেটিসিটিও নষ্ট করতে হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি নাম্বার অফ ক্যানোনিক্যালসও বেশি পাচ্ছ। সো বেঞ্জাইল কার্বোক্যাটায়ন ইজ রেজোন্যান্স স্টেবিলাইজড, সো ইজ অ্যালাইল, সো ইজ ডাইভিনাইল মিথাইল। যদি আমরা এই ধরনের বেঞ্জাইল ক্যাটায়নের ক্যাটায়নিক কার্বনটার উপরে আরও বেশি করে দিতে থাকি, অ্যারাইল গ্রুপ দিতে থাকি, তাহলে রেজোন্যান্স স্টেবিলাইজেশন আরও বেশি হবে। যেমন অ্যারাইল ক্যাটায়ন থেকে আমরা এখানে ডাইঅ্যারাইল মিথাইল গেছি, এখানে আমরা ট্রাইঅ্যারাইল মিথাইল গেছি। অ্যাকচুয়ালি এগুলো যদি ফিনাইল রিং হয় তাহলে এটা হচ্ছে বেঞ্জাইল, এটা হচ্ছে ডাইবেনজাইলিক, এটা হচ্ছে ট্রাইবেনজাইলিক, এটা ট্রাইফিনাইল মিথাইল ক্যাটায়ন। তো স্টেবিলিটি বাড়ার কথা। এবার এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে একটা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে যে 3টে ফিনাইল রিংকে একটা প্লেনে রেখে ডিলোকালাইজেশন অ্যালাউ করাটা একটু মুশকিল, বিকজ অর্থো হাইড্রোজেনগুলোর মধ্যে প্রবলেম হয়। তার ফলে এখানটায় এটা দেখতে অনেকটা প্রপেলারের মতো হয়ে যায়, প্রত্যেকটা রিংই একটু করে প্লেন থেকে ডিভিয়েট করে, এবং এই যে টুইস্টটা এটাকে বলা হয় প্রপেলার টুইস্ট, এবং তার ফলে কিছুটা কনজুগেশন একটু লস হয়। আরেকটা স্টেবিলাইজিং ফ্যাক্টর যেটা অপারেট করে এক্সেপশনালি স্টেবল একটা কার্বোক্যাটায়ন অনেক সময় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সাইক্লোপ্রোপাইল গ্রুপ যদি থাকে। সাইক্লোপ্রোপাইল গ্রুপের
বন্ডিং আমরা এর আগে ডিসকাস করেছি, সেখানে দুটো কার্বনের মধ্যে ব্যানানা বন্ড আছে, অর্থাৎ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর ওভারল্যাপ না হয়ে তার বাইরে অ্যাঙ্গেল স্ট্রেনটাকে কমানোর জন্য রিংয়ের বাইরে গিয়ে ওভারল্যাপ করে, এবং তার ফলে এই বন্ডগুলো অ্যাকচুয়ালি খানিকটা পাই নেচারও আছে। এই পাই নেচার থাকার জন্য এই সাইক্লোপ্রোপাইল রিং চট করে খুলেও যায়। অ্যাট দ্য সেম টাইম এই পাই নেচারটা থাকার জন্য তার পাশে যদি কোনো ভ্যাকেন্ট অরবিটাল বসাও, তাহলে এই ধরনের রেজোনেন্স তুমি এক্সপেক্ট করতে পারো, যেখান থেকে এই জায়গা থেকে ইলেকট্রন ডেন্সিটি এসে এখানে পড়লো, কারণ এটা অ্যাজ ইফ একটা পাই বন্ড। কারণ এখানে অনেকটা অ্যালাইলিক কনজুগেশন যেন আমরা দেখতে পাচ্ছি। এবং এই সাইক্লোপ্রোপাইল গ্রুপের সংখ্যা তুমি যত বাড়াবে, সাইক্লোপ্রোপাইল মিথাইল, ডাইসাইক্লোপ্রোপাইল মিথাইল, ট্রাইসাইক্লোপ্রোপাইল মিথাইল যত তুমি বাড়াবে, তত সিস্টেম স্টেবিলাইজ করবে। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি কার্বোক্যাটায়নের পাশে আমরা হেটেরোঅ্যাটম রাখি যার লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এই হেটেরোঅ্যাটমগুলো জেনারেলি ইলেকট্রোনেগেটিভ হয় এবং তাদের মাইনাস আই এফেক্ট থাকে। কিন্তু যদি তাদের অরবিটাল সাইজ কার্বনের সাথে ম্যাচ করে, তাহলে তাদের প্লাস আর এফেক্টটা খুব এফেক্টিভ। এবং সেই জন্য আমরা এই ধরনের রেজোনেন্স স্ট্রাকচার, দিস ইজ আ কার্বক্সোনিয়াম আয়ন, দিস ইজ আ অ্যাসাইলিয়াম আয়ন, this is a carbocation stabilized by the donation of nitrogen lone pair, this is a carbocation stabilized by the donation of the fluorine lone pair। ফ্লুরিনের সাথেই সবচেয়ে ভালো কনজুগেশনটা হবে, তার কারণ হ্যালোজেনগুলোর মধ্যে ফ্লুরিন সেকেন্ডারি এলিমেন্ট, কার্বনও সেকেন্ডারি এলিমেন্ট, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের কারোর সাথে কার্বনের অরবিটাল সাইজ ম্যাচ করে না। কাজেই ফ্লুরিনের হাই ইলেকট্রোনেগেটিভিটি থাকা সত্ত্বেও ফ্লুরিনের ক্ষেত্রেই কিন্তু প্লাস আর এফেক্টটা হ্যালোজেনগুলোর মধ্যে সবথেকে বেশি এফেক্টিভ। অক্সিজেন, নাইট্রোজেন তো আরও ভালো, তার কারণ তাদের ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনের মতো অত বেশি নয়, অথচ তাদের অরবিটাল আবার কার্বনের সাথে ম্যাচও করে। এবং এই যে ক্যানোনিক্যালগুলিতে দেখো 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, এরা কিন্তু মোর কন্ট্রিবিউটিং কম্পেয়ার টু 1, 3, 5 এবং 7 রেসপেক্টিভ কেসগুলোতে। তার কারণ এদের প্রত্যেকের অক্টেট ফিল আপ হয়ে বসে আছে, এখানে প্রত্যেকের অক্টেট ফিল আপ, নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড বেশি, কিন্তু এখানে দেখো কার্বনগুলো সবকটাই কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট এবং কোভ্যালেন্ট বন্ডের নাম্বারও কম আছে। তার মানে এই রেজোনেন্স ক্যানোনিক্যালগুলোর ক্ষেত্রে আমরা বলতে বাধ্য যে রেজোনেন্সের নিয়ম অনুযায়ী যে এদের কন্ট্রিবিউশন বেশি হবে কম্পেয়ার টু দিস ক্যানোনিক্যালস, এবং দ্যাট ইজ ওয়াই দিস কার্বোক্যাটায়ন্স আর এক্সেপশনালি স্টেবল। আরেকটা যেটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। আমরা আগেই দেখেছি যে কিছু কিছু কার্বোক্যাটায়ন অ্যারোমেটিক হয়, যেমন সাইক্লোপ্রোপিনের মধ্যে যদি আমরা ট্রাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন দিই, ট্রাইফিনাইল মিথাইল ইটসেলফ যথেষ্ট স্টেবল, কারণ তার 3খানা ফিনাইলের কনজুগেশন প্রপেলার টুইস্ট থাকার পরেও অনেকটা কনজুগেশন থাকে, তবুও দেখা যায় যে এখানে একটা হাইড্রাইড ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং রিয়াকশানটা চলে যাচ্ছে প্রোডাক্টের দিকে, যেখানে আমার সাইক্লোপ্রোপিন কম্পাউন্ডটা থেকে আমরা সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়ন পাচ্ছি। দ্যাট ইজ বিকজ এটা 3 সেন্টার্ড সিস্টেম, এখানে 2টো পাই ইলেকট্রন আছে, উইচ ইজ মোনোসাইক্লিক কনজুগেটেড প্ল্যানার উইথ 2 পাই ইলেকট্রনস which satisfy the 4n+2 রুল, যেখানে n = হচ্ছে 1। তাহলে এই রুলটাকে স্যাটিসফাই করছে বলে এটা কিন্তু অ্যারোমেটিক হয়ে গেছে, whereas এই সিস্টেম কিন্তু এর মধ্যে ফিনাইল রিং আছে, কিন্তু এই কার্বনটাকে ধরে নিয়ে তাকে আমরা অ্যারোমেটিক বলতে পারছি না। আর আমরা এই সিস্টেমে যখন ঢুকেছি, এর মধ্যে প্রবল অ্যাঙ্গেল স্ট্রেন থাকা সত্ত্বেও ইটসেলফ রিংটা অ্যারোমেটিক, তার ফলে রিয়াকশানটা সামনের দিকে ডিরাইভ করে নিয়ে যাচ্ছে। এই ট্রিটাইল ক্যাটায়নের থেকে আমাদের এই ক্যাটায়নটা অনেক বেশি স্টেবল না হলে এই রিয়াকশানটা বাঁ দিক থেকে ডান দিকে যেত না। এই রিয়াকশানটাকে দেখে আমরা এটুকু বুঝতে পারছি যে আমাদের এই ট্রিটাইল ক্যাটায়ন বা ট্রাইফিনাইল মিথাইল ক্যাটায়নের তুলনায় আমাদের সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন বেশি স্টেবল, কারণ বন্ডিং এমোগুলো পুরো ফুললি ভর্তি আছে। এবং এখানে যদি আমরা অ্যাডিশনাল স্টেবিলাইজিং ফিচার দিই, অর্থাৎ এখানে যদি আমরা ফিনাইল গ্রুপ বসিয়ে দিই, তাহলে এইখানে যখন তখন এই ফিনাইলের কনজুগেশন পাবে, এখানে যখন তখন এটার পাবে, এখানে যখন তখন এটার পাবে। যদি আমরা এখানে সাইক্লোপ্রোপাইল বসাই, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন্স নোন, এবং এটা এমনকি জলে পর্যন্ত এক্সিস্ট করতে পারে। জল বিইং হাইলি নিউক্লিওফিলিক সলভেন্ট অ্যান্ড রিয়াক্ট্যান্ট tends to react with any sort of electrophilic species, particularly highly electrophilic species like carbocations, কিন্তু সেই জলের মধ্যে এই কার্বোক্যাটায়ন কিন্তু থেকে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে এখানে একে তো অ্যারোমেটিক, তারপর আবার এই ব্যানানা বন্ডে স্টেবিলাইজেশন পাচ্ছে, যেটা স্পেশালি এফেক্টিভ। এই সিস্টেমটা মাঝখানে দেখো ট্রপাইলিয়াম আছে, আর প্রত্যেকটা এইখানে 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 যখন প্লাস চার্জ ঘুরছে, 3টে জায়গাতে আমরা স্ট্র্যাটেজিক্যালি 3খানা সাইক্লোপ্রোপাইল গ্রুপ বসিয়ে রেখেছি যারা ওকে স্টেবিলাইজ করবে।
তো অ্যারোমেটিসিটি আছে, সাইক্লোপ্রোপাইলে স্টেবিলাইজেশন আছে, এগুলো এই ধরনের কার্বোক্যাটায়নগুলোকে এক্সেপশনালি স্টেবল করে তোলে। আবার উল্টো দিকটাও আছে, সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন, মোনোসাইক্লিক কনজুগেটেড প্ল্যানার উইথ 4 পাই ইলেকট্রন, তার মানে 4n-কে স্যাটিসফাই করছে। 4n নাম্বারটা n=1 যদি পুট করি 4n-কে স্যাটিসফাই করছে, তাহলে 4n যদি হয় তাহলে সেটা তো খারাপ, কারণ অ্যান্টি অ্যারোমেটিক, তার ফলে ভেরি ডিফিকাল্ট টু ফর্ম। এবং এই কার্বোক্যাটায়নের সাথে অন্য কার্বোক্যাটায়নের তুলনা করতে গেলে মোর অর লেস এটা সবসময় দ্য লিস্ট স্টেবল কার্বোক্যাটায়ন হয়ে হয়তো ইমার্জ করবে। যেমন আমরা যদি সাইক্লোপ্রোপাইল আয়োডাইডের মধ্যে সিলভার পারক্লোরেট দিই ইন প্রোপিওনিক অ্যাসিড, তো সিলভার আয়োডাইডের প্রেসিপিটেট পড়ে এখানে একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং সেখান থেকে সলভোলাইসিস প্রোডাক্ট আমরা পাবো। এই ধরনের কোনো রিয়াকশন আমরা এই কম্পাউন্ডটার জন্য দেখতে পাই না, কারণ এর যে ইন্টারমিডিয়েট সেই কার্বোক্যাটায়নটা অ্যান্টি অ্যারোমেটিক হবে, ভেরি হাই এনার্জি স্পিসিস, লট অফ এনার্জি উইল বি রিকোয়ার্ড টু ফর্ম দিস উইচ ইজ নট গোয়িং টু বি সাপ্লাইড অ্যান্ড দেয়ারফর দিস রিয়াকশন উইল নট গো। আর এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আনস্টেবল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে ভিনাইল কার্বোক্যাটায়ন, sp হাইব্রিডাইজ ক্যাটায়ন, এস ক্যারেক্টার যথেষ্ট বেশি। যদি আমরা এই হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে একটা মিথাইল নিয়ে আসি তাহলে একটু ইম্প্রুভমেন্ট হবে, তার কারণ এখানে এর প্লাস আই এফেক্ট আমরা দেখতে পাবো, এর ইলেকট্রন রিলিজিং এফেক্ট আমরা কিছুটা এক্সপিরিয়েন্স করতে পারবো, ফলে সেকেন্ডারি ভিনাইল ইজ মোর স্টেবল দ্যান প্রাইমারি ভিনাইল। অ্যারাইল কার্বোক্যাটায়ন sp2 হাইব্রিডাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ sp2 অরবিটাল ফাঁকা। নর্মাল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যে প্রবলেমগুলি হয়, যে জিওমেট্রিটা দেখা যায় সেটা হচ্ছে sp2, কিন্তু তার ফাঁকা অরবিটালটা হচ্ছে p, তার কোনো এস ক্যারেক্টার নেই। এখানে কিন্তু এস ক্যারেক্টার অনেক বেশি আছে। এছাড়াও আমরা যদি যে কোনো একটা কার্বোক্যাটায়নের কথা যদি ভাবি, ধরো এই ধরনের কোনো একটা কার্বোক্যাটায়নের কথা ভাবছি, তাহলে এটা sp2, এইগুলো কিন্তু সব sp3, ঠিক আছে? এটা sp2, এটা কিন্তু sp3। এবার তুমি যদি ভিনাইল দেখো, তো ভিনাইলের ক্ষেত্রে এটা sp, তার পাশেরটা হচ্ছে sp2, আর অ্যারাইলের ক্ষেত্রে এটা sp2, তার পাশেরগুলোও হচ্ছে sp2। এবার sp2 মানে তার sp3 থেকে এস ক্যারেক্টার বেশি আছে, তার ফলে তার কিন্তু ইলেকট্রন টানার ক্ষমতা আছে। এবার তার মানে এরা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং টাইপের গ্রুপ, হোয়ারএজ কিন্তু ইলেকট্রন রিলিজিং গ্রুপ নর্মাল অ্যালকিল ক্যাটায়নের ক্ষেত্রে। তার ফলে অ্যারাইল কার্বোক্যাটায়ন এবং ভিনাইল কার্বোক্যাটায়নের দুটো প্রবলেম আছে। এক হচ্ছে হয় কার্বনটা sp হাইব্রিডাইজড, তা নাহলে যে অরবিটালটা ফাঁকা সেটার sp2 হাইব্রিডাইজ, দুটো ক্ষেত্রেই এস ক্যারেক্টার অপটিমাম জায়গার থেকে বেশি, এবং পাশে sp2 কার্বন থাকার জন্য সেই sp2 কার্বনগুলোর ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টও এদেরকে ডিস্টেবিলাইজ করে ফেলে। অন দি আদার হ্যান্ড অ্যালকিল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সিচুয়েশনটা অপটিমাম, হাইব্রিডাইজেশন sp2 আর ভ্যাকেন্ট অরবিটাল হচ্ছে p, অর্থাৎ এস ক্যারেক্টার ফাঁকা অরবিটালে 0, কিছুই নেই, আর এস ক্যারেক্টার হাইব্রিডাইজেশন স্কিমেও এস ক্যারেক্টার sp-র মতো অত হাই নয়। এছাড়া পাশে sp3 হাইব্রিডাইজ কার্বনরা রয়েছে, যদি থাকে তাহলে যেমন প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি ক্ষেত্রে কিছু না কিছু রয়েছে, একটা দুটো তিনটে যাই হোক আছে, তারা স্টেবিলাইজ করছে ওকে। এবং অ্যারাইল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে বেঞ্জাইল কার্বোক্যাটায়নের সাথে একটা বিরাট তফাৎ হচ্ছে, বেঞ্জাইল কার্বোক্যাটায়নের যে প্লাস চার্জ সেটা বেঞ্জিন রিংয়ের কার্বনের ওপরে প্লাস চার্জটা নেই। বেঞ্জিন রিংয়ের যে পাই ইলেকট্রন ক্লাউড, সেই পাই ইলেকট্রন ক্লাউড কিন্তু একে স্টেবিলাইজ করতে পারে, আর বেঞ্জিনের পাই ইলেকট্রন ক্লাউড কিন্তু অ্যারাইল কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করতে পারে না, কারণ অ্যারাইলের যে sp2 ফাঁকা অরবিটালটা রয়েছে তার সাথে এই পাই ক্লাউডের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ওভারল্যাপ পসিবল নয়। ঠিক একই কারণে যদি আমরা এখানটায় একটা মিথক্সি গ্রুপ বসাই, অর্থাৎ বেঞ্জাইল কার্বোক্যাটায়নের প্যারা পজিশনে যদি মিথক্সি গ্রুপ বসাই, তাহলে আমরা এখানে রেজোন্যান্স আঁকতেই পারি, এবং দ্যাট উইল বি লাইক ভেরি স্টেবল, এক্সেপশনালি স্টেবল। হাউএভার আমরা ওই একই মিথক্সি গ্রুপের কোনো প্লাসার এফেক্ট আমরা এর জন্য দেখতে পাবো না, তার কারণ এখানে যে অরবিটালটা ফাঁকা আছে সেটা হচ্ছে sp2, এবং মিথক্সি যখন কমিউনিকেট করে তখন এই পাই নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেট করে, অর্থাৎ মিথক্সির প্লাসার এফেক্ট দেখাতে গেলে এই পাই নেটওয়ার্কের সঙ্গে অর্থোগোনাল হয়ে থাকা কোনো একটা অরবিটালের পক্ষে সেই প্লাসার এফেক্ট এক্সপিরিয়েন্স করা সম্ভব নয়। লাস্ট যে ফ্যাক্টরটা আমরা পড়ব মানে স্পেসিফিক কেস স্টাডিগুলো করার আগে, সেটা হচ্ছে ব্রিজ হেডে যদি কার্বোক্যাটায়ন থাকে। এবার এই ধরনের সিস্টেম, ধরো ABC, এই ধরনের সিস্টেমগুলোতে দেখো এই কার্বনটা কিন্তু প্ল্যানার হতে পারে না। যদি প্ল্যানার না হতে পারে তাতে অসুবিধে কী? আমরা বলেছি কার্বোক্যাটায়নের অপটিমাম জিওমেট্রি হচ্ছে sp2p, অর্থাৎ কার্বনটা sp2 হবে, p অরবিটালটা ফাঁকা থাকবে। এখানে কিন্তু সেটা হতে পারছে না, এখানে অ্যাপ্রক্সিমেটলি পিরামিডাল শেপ হয়ে আছে, এবং
এই জায়গা থেকে এই জায়গাতে আর্মের লেন্থ একটু বেড়েছে, এখানে একটা CH2 গ্রুপ ছিল, এখানে দুটো CH2 গ্রুপ এসছে, এখানে আরও একটুখানি বেড়েছে, তার ফলে কি এটা এক্সট্রিমলি পিরামিডাল, এটার পিরামিডাল একটু ভাবটা একটু কমেছে, একটু প্ল্যানেটির দিকে যাচ্ছে, এটা আরেকটু প্ল্যানেটির দিকে যাচ্ছে। ব্রিজ হেড যত প্ল্যানেটের দিকে যাবে তত সিস্টেম স্টেবিলাইজ করবে, অর্থাৎ এর তুলনায় বিটা একটু বেশি স্টেবল, বির তুলনায় সিটা একটু বেশি স্টেবল, কারণ ব্রিজ হেডটা পিরামিডালের থেকে প্ল্যানারের দিকে যাচ্ছে। তো আমরা এইটার দিকে বোঝার চেষ্টা করি যে পিরামিডাল হলে প্রবলেমটা কী। খেয়াল করে দেখো, এই সিস্টেমটা টার্সিয়ারি, কারণ এখানে C+-এর সাথে একটা, দুটো, তিনটে CC বন্ড আছে। তো ঠিক আছে, তাহলে টার্সিয়ারি সিস্টেম। টার্সিয়ারি সিস্টেম যদি হয় তাহলে এই টার্সিয়ারি বিউটাইলের সাথে তুলনা করা যাক। টার্সিয়ারি বিউটাইলের সাথে যখন তুলনা করছি তখন দেখছি যে এটা প্ল্যানার, sp2 হাইব্রিডাইজ কার্বন, ভ্যাকেন্ট p অরবিটাল। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এটা প্ল্যানার হতে পারে না। ফার্স্ট অফ অল এটা প্ল্যানার হতে পারে না, কারণ যদি এটা প্ল্যানার হতে হয় তাহলে রিংয়ের ভেতরে প্রচুর বন্ড অ্যাঙ্গেল স্ট্রেন এবং বন্ড লেন্থকে স্ট্রেচ করে স্ট্রেন তৈরি করতে হবে, সেটা সম্ভব না। তার ফলে এটা অ্যাজ ইফ লকড হয়ে বসে আছে পিরামিডাল ফর্মে, এবং তার ফলে প্ল্যানেটি অ্যাটেন্ড করা সম্ভব নয়। তো প্ল্যানেটি অ্যাটেন্ড না করলে প্রবলেম কী হলো, হাইব্রিডেশনটা sp3 হলো, পিরামিডাল sp3, তার মানে ফাঁকা অরবিটালটা হলে sp3। ফাঁকা অরবিটাল যদি sp3 হয় তাহলে সেটা খারাপ, কারণ তার এস ক্যারেক্টার 25%, আর এখানে খেয়াল করে দেখো ফাঁকা অরবিটাল হচ্ছে p, তার এস ক্যারেক্টার হচ্ছে 0%। এস ক্যারেক্টার বাড়লে অরবিটাল ক্লোজ হয়, ক্লোজ নিউক্লিয়াসের কাছে চলে আসে, অতএব যদি সেখানে ইলেকট্রন রাখো তাহলে স্টেবল, ইলেকট্রন যদি না রাখো, ফাঁকা রাখো, তাহলে সেটা আনস্টেবল। কারণ আমরা এস অরবিটালকে যখন এখানে আঁকি, p অরবিটালকে আমরা এখানে আঁকি, sp3কে আমরা এখানে আঁকি, sp2কে আমরা এখানে আঁকি, আর sp-কে আমরা এখানে আঁকি, তাহলে এনার্জি লেভেল তো এরকম থাকে। এবার এস ক্যারেক্টার যত বাড়ছে, এই নিচের দিকে এস ক্যারেক্টার বাড়ছে, তত অরবিটাল নিউক্লিয়াসের কাছে চলে যাচ্ছে। এবার নিউক্লিয়াসে পজিটিভলি চার্জ, তাহলে সেখানে যদি তুমি এস ক্যারেক্টার বেশি আছে এই জায়গায় যদি তুমি ইলেকট্রন রাখো, তাহলে নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশন হবে, সিস্টেম স্টেবিলাইজড হবে। উল্টো দিক থেকে ভাবলে, ওই এস ক্যারেক্টার বেশি আছে এমন অরবিটালকে যদি তুমি ফাঁকা রাখতে বাধ্য হও, তাহলে সেটা কিন্তু ডিস্টেবিলাইজেশনকে ইন্ডিকেট করে। এখানে ঠিক তাই হচ্ছে, এস ক্যারেক্টার বেড়ে গেছে, তার ফলে এস ক্যারেক্টার বেড়ে গেলে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায় এবং সেখানে ফাঁকা অরবিটাল রাখতে চায় না। বেশ, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এখানে 9খানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে এবং এখানকার যে কোনো একটা হাইড্রোজেনের এই p অরবিটালের সাথে প্যারালাল হতে কোনো বাধা নেই, এবং যেহেতু এই CC বন্ডগুলো রোটেট করতে পারে, তাই আরামসে প্রত্যেকটা কার্বনের উপর 3টে হাইড্রোজেনকে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি হাইপার কনজুগেশনের ওরিয়েন্টেশনে তাদেরকে আনতে পারো এবং তাদের ওভারল্যাপ পসিবল হয়। এখানে খেয়াল করো, এই অরবিটালটা এই দিকে প্রজেক্টেড, এই দুটো হাইড্রোজেন একটা এদিকে একটা এদিকে, দুটোর কোনোটাই এই লকড হয়ে থাকার জন্য ওই যে ভ্যাকেন্ট sp3টা তার সাথে প্যারালাল হতে পারে না, তার ফলে কোনো হাইপার কনজুগেশনও হয় না। কোনো হাইপার কনজুগেশন তুমি এই কার্বোক্যাটায়নে দেখতে পাবে না। সিমিলারলি এটাতেও পাবে না, এখানেও দুটো হাইড্রোজেন এই অরবিটালটার সাথে খানিকটা ওভারল্যাপ করার চেষ্টা করেও বৃথা ওভারল্যাপ কোনো হবে না, তার কারণ হচ্ছে যে এরা প্যারালাল হতে পারছে না এই ভ্যাকেন্ট অরবিটালটার সাথে। তার ফলে কী হচ্ছে, এদের কখনোই আমরা হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করতে দেখব না। হাউএভার এই বিটা এর থেকে একটু বেশি স্টেবল, তার কারণ আমরা যদি এই এ এবং বি এই দুটো জায়গায় তাকাই তাহলে দেখব যে এইখানে যতটা বাধা রয়েছে প্ল্যানারিটির জন্য, কারণ প্ল্যানারিটি যদি করতে হয় তো এদের এই সমস্ত আর্মগুলোকে তো ওপরের দিকে তুলতে হবে। তো থার্ড আর্মটাকে যখন তুলতে যাব, থার্ড আর্মটার লেন্থটা যদি একটু বেশি হয় তাহলে একটু বেশি ওপরের দিকে তোলা যাবে, এইখানে আরও একটু বেশি তোলা যাবে, কারণ থার্ড আর্মটা আরেকটু বেশি, লেন্থটা আরেকটু বেশি। তার ফলে যেটা আমরা প্রথমেই বললাম, এই দিক থেকে এই দিকে পিরামিডাল নেচারটা কমছে, একটু প্ল্যানারিটির দিকে যাচ্ছে, কিন্তু ফুললি প্ল্যানার হতে পারছে না। কিন্তু যেহেতু প্ল্যানারিটিকে অ্যাচিভ করতে চাইছে, তার মানে যে অরবিটালটা ফাঁকা আছে তার sp3 নেচারটা আস্তে আস্তে কমে একটু এস ক্যারেক্টারটা একটু কমের দিকে যাবে। তার ফলে এই সিস্টেমগুলো ক্রমাগত a to b to c একটু হলেও স্টেবিলাইজড হবে। হাউএভার এগুলো প্রত্যেকটাই ব্রিজহেড, এবং এমন ব্রিজহেড যে তাদের পক্ষে পারফেক্ট প্ল্যানারিটি অ্যাটেন্ড করা সম্ভব নয়। তাহলে সবকটা টার্সিয়ারি হওয়া সত্ত্বেও টার্সিয়ারি বিউটাইল ক্যাটায়ন যেটা নাকি পারফেক্টলি প্ল্যানার হতে পারে এবং sp2p ওই হাইব্রিডাইজেশন স্কিম এবং ফাঁকা p অরবিটাল এই জিনিসটাকে অ্যাফোর্ড করতে পারে উইথ ফুল এনজয়মেন্ট অফ হাইপার কনজুগেশন, সেই কার্বোক্যাটায়নের তুলনায় এই সবকটা কার্বোক্যাটায়নই লেস স্টেবল হবে। সো ফার
our discussions have been concerned with the factors, classification, and the ways in which you can represent the carbocations. In the next class we will take up definite cases. আমরা বেশ কিছু এরকম কেস দেখব যেখানে টিপিক্যাল কার্বোক্যাটায়ন দিয়ে তাদের স্টেবিলিটি অর্ডারকে জাজ করার কথা বলা হয়েছে। So I thank you for your patience and I will be seeing you in the next one.